পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। প্রতিবারের মতো আজও একজোড়া আগুন পাখিদের জন্য অতিষ্ঠ পুরো মহল্লাবাসী। সবার মাঝে সর্বদা একই প্রশ্ন, এতদিন পরও এই আগুন পাখির জোড়াটা কিভাবে টিকে রয়েছে? এত অশান্তি, এত ঝামেলার পরও দিন শেষে এরা একে অপরের জন্য মারাত্মক পাগল। তাহলে কিছুদিন পরপরই এই মহল্লায় এসে এমন মহাপ্রলয়ের তাণ্ডব চালানোর কোনো মানে হয়? দোতলার এই শক্তপোক্ত ইট সিমেন্টে গাঁথা বাড়িটাও মাঝে মাঝে কেঁপে ওঠে এদের তাণ্ডব সইতে না পেরে। তাহলে দিন রাত এই সাধারণ মহল্লাবাসীগুলো কিভাবে এসব সহ্য করবে? এই বাড়ির সামনে দিয়েও আজকাল লোকজন চলাচল করতেও ভয় পায়। কখন যেন এক প্রতিপক্ষ অন্যজনকে নিশানা করে রাগে কিছু ছুড়ে দেয়, আর সেটা ভুলবশত জানলা দিয়ে বেরিয়ে সোজা তাদের মাথায় এসেই লেগে যায়। শেষ এক নিমিষেই বিনা দোষে জীবন ভস্মা। কিছুদিন পর পর তাদের এই বাড়িতে উদয় হওয়া, আর এইসব চিল্লাচিল্লি, মারামারি, জিনিসপত্র ছোড়াছুড়ি, কিংবা দিন শেষে আবারও দুজনের এক হওয়া, এই সব কিছুর সাথে এতদিনে মহল্লার কাকপক্ষীগুলো পরিচিত হয়ে গিয়েছে। তবে কারোরই কিছু বলার সাধ্য নেই। এরা যেমন রাগচটা ভয়ঙ্কর, তেমনি এদের বড়লোকি ক্ষমতাও কিন্তু কম নয়। বাধ্য হয়েই আজ মানুষ থেকে শুধু মহল্লার পাগলাটে কুকুর কিংবা কাকপক্ষী সকলকে বিষয়টা মেনেই চুপ থাকতে হয়। বিনা দোষে জান দেওয়ার শখ তো আর কারণ নেই। তবে এই জুটিকে সবাই একটা নামও দিয়েছে, তা হলো একজোড়া আগুন পাখি। তাদের মাঝে সর্বদাই বিপরীত পক্ষকে রাগে কিংবা ক্ষোভে ধ্বংস করার আগুন জ্বলতে থাকে। কিন্তু নানা ঝড় তুফান, ভূমিকম্প, টর্নেডো, খরা কিংবা জলোচ্ছ্বাস শেষে দুজনে আবারও সেই বিপরীত পক্ষের কাছে ফিরতে হয়। কারণ দিন শেষে তো তারা একে অপরকে ছাড়া অচল। আবার অনেকে এদের রূপকথার সেই ফিনিক্স পাখি বলেও ডাকে, যারা প্রতিনিয়ত নিজেদের আগুনে পুড়িয়ে আবারও নতুনভাবে জন্ম নেয়, শুধু একে অপরকে আবারও নতুন করে ভয়ঙ্কর আগুনের শিখায় ভস্ম করবে এই প্রতিজ্ঞায়। কিন্তু ভুলেও এদের এই নামগুলো কখনো কেউ এই আগুন পাখিদের সামনে উচ্চারণ করে না। এই গল্পের শুরুটা হয়েছিল অনেক আগেই, তবে এদের শেষ পরিণতি কি হবে তা আজও কেউ ভাবতে পারেনি। সবার মতে এই জুটি কখনো টিকবে না, অথচ দিনের পর দিন নানা ঝড়ের পরেও এই জুটি এক হয়ে যায়। এদের পরিণতি কেমন হবে তা যেমন সৃষ্টিকর্তা ব্যতীত আর কারো জানা নেই, তেমন এদের শেষ পরিণতি সেদিনই হবে যেদিন সৃষ্টিকর্তা স্বয়ং নিজে চাইবেন। এত শোরগোল কিংবা চিল্লাচিল্লির কোনোটাই ভালো লাগছে না আনায়ার। জীবনে কখনো সে এই ধরনের পরিবেশের সম্মুখীন হয়নি। বিষয়টি তার কাছে কিছুটা অদ্ভুত লাগছে। খোলা আকাশের নিচে সামনে পেছনে পুরো এরিয়ায় লাল আর কালো রঙের লাইটের আলোয় ছেয়ে গিয়েছে। সাথে বিশাল বড় বড় ব্যানার বোর্ড, সব জায়গায় কালো আর লাল রঙের ডিজাইনের শুধু একটাই নাম, ভিকে। পুরো জায়গাটাই কেমন যেন কালচে রক্ত লাল বর্ণের হয়ে গিয়েছে। আনায়ের কাছে জায়গাটা গানের কনসার্ট কম হরর মুভির থিয়েটার মনে হচ্ছে। বিশাল বড় স্টেজের নিচে এক পাশে দাঁড়িয়ে আছে উজ্জ্বল শ্যামলা কিংবা ফর্সা ত্বকের আদলে থাকা আনায়া। গায়ে তার হালকা হলুদ রঙের কুর্তি, সাথে একটা ওড়না গলার দুই পাশ দিয়ে সামনে ঝুলিয়ে রাখছে। পেছনের এত মানুষের ভিড়ে এই ঠান্ডা রাতেও বেচারির গরম ধরে গিয়েছে, তাই খোলা চুলগুলো প্রায় অনেকক্ষণ আগেই খোপা করে ফেলেছে। আনা একবার বিরক্তি নিয়ে পেছনে তাকিয়ে দেখলো শত শত মানুষ অধিক আগ্রহ নিয়ে একজনের জন্য অধিক অপেক্ষায় রয়েছে। ভিকে শব্দ উচ্চারণ করে চিল্লা পাল্লা করছে, তবে এত খুশি কিংবা আনন্দ, লাফালাফির আর কোলাহলের পরেও তাদের সেই কাঙ্ক্ষিত মানুষটি এখনো আসেনি। আনা এবার সামনের স্টেজের দিকে তাকিয়ে দেখলো, না, এখনো আসেনি। সে কখন থেকে সে সহ বাকি সবাই তার জন্য অপেক্ষা করছে, আর সে আসার প্রয়োজনই মনে করছে না। আনা ভারী বিরক্ত হলো, সাথে কিছুটা বিরক্ত হলো তার পাশে থাকা মানবটির প্রতিও। আনা এবার গড়িতে তাকিয়ে দেখলো রাত 12:17 বাজে। আনা আশ্চর্য হলো, সে এখানে রাত 11টায় এসেছে, আর এখন কিনা রাত 12টা পেরিয়েছে। এ যেন তার কাছে অবিশ্বাস্য ঠেকলো। তার এখানে কাজ শেষ হবে কখন, আর সে বাড়ি ফিরবে কখন, সেই চিন্তাতেই তার কপাল বেয়ে ঘাম ছুটে
তার কপাল বেয়ে ঘাম ছুটতে লাগলো। এরই মাঝে পাশ থেকে আনাকে লক্ষ্য করার পর নীল রঙের চেক শার্ট আর কালো প্যান্ট পরা শ্যামলা বর্ণের মানবটি বলল, কি হলো আনায়া, বাড়ি যাবে? আনা সেই লোকটির দিকে তাকিয়ে বলল, ইমন ভাই, রাত তো অনেক হয়েছে, বাড়িতে তো ফিরতেই হয়, কিন্তু আপনি আমাকে যে কাজে নিয়ে এসেছেন তাই তো বলছেন না। আবার এই কনসার্টে আমার কি কাজ সেটাও বললেন না। আমাকে কি কোনো কনসার্ট ম্যানেজমেন্টের কাজ করতে হবে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। আর এই মানুষগুলো তখন থেকে ভিকে ভিকে করে যে চিল্লাচ্ছে, তা সেটা কি এই ভিকে শুনতে পারে না নাকি? না আবার তিনি জানেন না আজকে তার কনসার্ট আছে? একে তো একেবারে এত কথা, তার উপরে শেষের কথাগুলো অবাকের সুরে বলায় ইমন হেসে ফেলল আর বলতে লাগলো, এইটুকুতেই এত অধৈর্য হলে চলবে? তাহলে কাজ করবে কিভাবে? আনা ইনোসেন্ট মুখ করে ভাবুক মুখটা এক পাশে বাঁকা করতে বাম পাশের গালে আপনা আপনি একটা গর্ত সৃষ্টি হলো। আনা হাসি কান্না কিংবা মাঝে মাঝে তার কথার মাঝেও তার এই বাম পাশে চোলটার দেখা মেলে। তবে ডান পাশে একটা ছোট টোল পরে, যেটা বাম পাশে টোলটার মতো এতটা বড় সড় নয়। আনার এমন চেহারা নিয়ে ইমনের দিকে তাকাতে ইমন আবার মুচকি হেসে ফেলল। মেয়েটাকে সে ছোট্ট বোনের মতোই ভাবে, কিন্তু সে খুব অবাক হয় যখন এইটুকু মেয়েকে সে জীবন যুদ্ধের লড়াই করতে দেখে। কি ছিল না তাদের, সবই তো ছিল। শুধু আনার বাবার বাজে অভ্যাস আর স্বভাবের কারণে আনার আর ছোট্ট বোনটার এই অবস্থা আজ। মাঝে মাঝে তার আনার বাবার উপর রাগ উঠলেও তার বাবার বিরুদ্ধে একটুকু রাগ কিংবা ক্ষোভের দেখা পায়নি ইমন। যে বাবার জন্য তাদের আজ পথে বসার মতো অবস্থা, সে বাবার জন্য দিন রাত খেটে যাচ্ছে এই মেয়েটা। আশা শুধু একটাই, তাদের বাবা যেন সুস্থ হয়ে যায়। বয়স আর কতই হবে, 19, 20 কিংবা 21? 2 বছর হয়নি কলেজ শেষ করে ভার্সিটি উঠেছে, আর কিছুদিন আগেই তো ভার্সিটির সেকেন্ড ইয়ারে উঠল। অবশ্য তার জীবন যুদ্ধটা তো সেই অনেক আগেই শুরু হয়ে গিয়েছে, সেই ক্লাস 9-10-এ থাকতেই। ইমন এক মনে এইসব ভাবতে ভাবতে পাশ থেকে আনায় বলল, ও ভাইয়া, কিছুই তো বললেন না। আনা কথায় ধ্যান ফিরতে ইমন মুচকি হেসে বলল, আচ্ছা তাহলে বলছি, তার আগে এটা বলো, তুমি কি সত্যি ভিকেকে চেনো না? আনা ইনোসেন্ট মুখ নিয়ে বলল। ইমন অবাক সুরে বলল, কি বলো? পুরো দেশ ভিকের জন্য পাগল। আর মেয়েদের কথা না হয় বাদই দিলাম, ছেলেরা তো ভিকের কনসার্টে আসার জন্য কি পাগলামিটা না করে, আর তুমি বলছো ভিকেকেই চেনো না? আচ্ছা তুমি কি গান পছন্দ করো না নাকি? আর সোশ্যাল মিডিয়াতে কি ভিকেকে কখনো দেখোনি? আনা মনে মনে একটু বিরক্ত হলো। আনা জিজ্ঞেস করেছে একটা, আর ইমন ভাই বলছে আরেকটা। আরে সে তো বললোই এই ভিকে কে সে চেনে না, আর তাকে চিনবেই বা, তার কাজ কি? সবাইকে যে চিনে রাখতে হবে এমনটাও তো না। কিন্তু ইমনকে এসব কিছু না বলে তার হাতে থাকা বাটন ফোনটা দেখিয়ে বলল, ভাইয়া, আপনি তো জানেনই আমার বর্তমান অবস্থা কি। গানটা খুব আমার প্রিয় বিষয় থাকলেও এখন আর দু একটা গান ছাড়া তেমন কিছু শোনার সময়টাও বা ব্যস্ততার জন্য হয়ে ওঠে না। আর আগের যে স্মার্টফোনটা ছিল সেটা তো বাবার চিকিৎসার জন্য কলেজে ওঠার কিছুদিন পরেই বিক্রি করে দিয়েছিলাম। তারপর আবার আমার সোশ্যাল মিডিয়ার খোঁজ খবর নেওয়াটা তো এক প্রকার বিলাসিতা। আর এমনিতেই এসব রকস্টার ফক্সটারদের বিটওয়ালা লাফালাফি গান আমার পছন্দ না। শুনলেই আত্মা কেঁপে ওঠে। আমার জন্য এই বাটন ফোনে ডাউনলোড করা দু একটা পছন্দের গান শুনতে পারলেই শান্তি। আনা আর শেষের কথাটুকু শুনে ইমন আবারও হেসে ফেল, তবে আবারও কৌতূহল নিয়ে আনাকে জিজ্ঞেস করলো, 1 মিনিট, তোমার জন্য তো রেহান বিদেশে যাওয়ার আগে একটা ফোন দিয়েছিল, মানে ওইটা তো আমি আর রেহান দুজনে মিলে কিনেছিলাম, ও তোমাকে ফোনটা দেয়নি? ভাইয়া, আপনি হয়তো জানেন আমি কোন ধরনের মেয়ে। রেহান আমার আর আমার পরিবারের জন্য যথেষ্ট করেছে, কিন্তু বিয়ের আগে কিংবা পরে যখনই হোক না কেন আমি অতিরিক্ত প্রয়োজন ছাড়া কোনো কিছু ওর কাছ থেকে নিতে চাই না। আমার ইচ্ছে সব সময় আমি নিজের থেকে কিছু করব। অন্যের উপর নির্ভরশীল হওয়াটা মোটেও আমার পার্সোনালিটির সাথে যায় না। তাই আর ফোনটা নেওনি, তাই তো? আনা নিচু কণ্ঠে বলল, কিন্তু পরক্ষণে আবার বলল, এসব ছাড়ুন। আপনি এটা বলুন, আমাকে এখানে কিসের জন্য নিয়ে এসেছেন? আর এই ভিপি কে, নাকি এই ব্যাটায় এখনো আসে না কেন?
ভিকে স্যার ইচ্ছে করে আসছেন না, উনি স্টেজের পিছনে তার রুমে বসে আছেন। আনায়া অবাক হয়ে ইমনকে দেখে বলল, ইচ্ছে করেই আসছে না মানে কি? এতগুলো মানুষকে তাহলে এভাবে অপেক্ষা করাচ্ছে কেন? এসব করে উনি কি মজা পাচ্ছেন? এদের আওয়াজ কি ওনার কাছে যাচ্ছে না? ইমন হেসে বলল, শুনবে কিভাবে? তার কানে হয়তো এখনো হেডফোন লাগানো। যখন তার ইচ্ছে হবে তখন ঠিকই আসবে। এদের চিল্লাচিল্লি কিংবা ভালোবাসার কোনো মূল্য নেই তার কাছে, যতটুকু আমার মনে হয়েছে। আনায়া কিছুটা অবাক হয়ে বলল, তাহলে এগুলো আবার কেমন সেলিব্রিটি? নিজের ভক্তদের প্রতি যদি কোনো ভালোবাসা না থাকে। আর সত্যি বলতে আমি এই ভিপিকে এর নাম ভার্সিটিতে আমার ফ্রেন্ডের কাছ থেকে আগেই অনেকবার শুনেছিলাম, বিশেষ করে ইরার কাছে। ও তো নাকি ভিকের ফ্যান, কিন্তু ওদের একে নিয়ে এত মাতামাতি দেখে আমার এর সম্পর্কে জানার ইন্টারেস্ট প্রথম দিনেই উড়ে গিয়েছে। আর এখন আপনার কথা শুনে মনে হচ্ছে এই ভিকে আমার জীবনে দেখা খারাপ মানুষগুলোর তালিকায় পড়বে। শেষের কথাগুলো আনায়া বিরক্তি নিয়ে বলল, আর যা দেখে ইমন আবারও মুচকি হাসল। কিন্তু আনায়ার এই ইমন ভাইয়ের সব কথায় মুচকি মুচকি হাসাটা বিরক্ত লাগছে। হঠাৎই আনায়া কিছু একটা ভেবে আবারও বলল, আচ্ছা এক মিনিট, এই ভিপিকে বলছি, বাকি সবাইও তো তাই বলছে, তাহলে আপনি কেন ওনাকে স্যার স্যার বলছেন কেন? আর উনি যে ওনার স্টেজের পেছনে তার রুমে বসে হেডফোনে গান শুনছেন তা আপনি কি করে জানলেন? ইমন মুচকি হাসলো। আনায়া আমার জবটা যেন কি আনায়া? হুট করে কিছু একটা ভেবে বলল, আপনি বলেছিলেন আপনি পিএ, দ্যাটস মিন এক সেকেন্ড, এই ভিপিকে এর পিএ আপনি? ইমন মুচকি হেসে বলল, জি ম্যাডাম। কিন্তু আনার মনে প্রশ্ন জাগলো অন্য কিছু। তাহলে আপনি এখানে কি করছেন? আপনার তো এখন ওনার সাথেই থাকার কথা ছিল, তাই না? আমার জন্য আবার আপনি এখানে আসেননি তো? আসলে এক্ষুনি চলে যান, না হলে আপনার চাকরি নিয়ে টানাটানি। আনার কথা শেষ হওয়ার আগে ইমন বলল, আরে থামো থামো, হুট করেই তোমার কথার ঝুড়ি চালু করার অভ্যাসটা আর গেল না। তুমি যা বলছো তেমন কিছুই না। ভিকে স্যার আমাকে আর তার আশেপাশে যেতে না করেছে। বলতে পারো তার আশেপাশে যেন অন্য কেউ না যায়, সেটাও দেখতে বলেছে। আর আজ যদি তার ইচ্ছে হয় তবেই তিনি স্টেজে আসবেন, নয়তো না। আবার তার ইচ্ছে হলে আমাকে থাকবে, না হলে না। অদ্ভুত লোক। আনার কথাটা বলেই আবারও তার মুখ কিছুটা ঘুরতেই গালে আবারও সেই টোলের দেখা মিলল। পরক্ষণে আবারও স্বাভাবিক হয়ে ইমনকে জিজ্ঞেস করল, আচ্ছা ভাইয়া, এই ভিপিকে এর ফুল ফর্ম কি? এটা তো নামের শর্ট ফর্ম মনে হচ্ছে, তাই না? ঠিকই ধরেছ। ভিকে কে চাইলে তুমি অনেক নামই ডাকতে পারো, যেমনটা সবাই বলে। তবে ভিকের ফুল ফর্ম হলো ভ্যাম্পায়ার কেনিথ। এছাড়া অনেকে কেনিথ ভাই কিংবা ভিকে বলেই ডাকে। এখন তোমার যেটা ইচ্ছা তুমি বলতে পারো। এইদিকে আনা যে প্রচন্ড অবাক হলো, এগুলো আবার কেমন নাম? ভাইয়া আপনি কি আমার সাথে মজা করছেন? ইমন হেসে বলল, জানতাম তুমি এটাই বলবে, কিন্তু আমি মজা করছি না। ক্যানিথ না হয় বাদ দিলাম, কিন্তু কোনো বাবা মা তার সন্তানের নাম ভ্যাম্পায়ার কিভাবে রাখে? নাকি উনি নিজেই এটা স্টাইলের জন্য রেখেছেন? রাখলেও এটা আবার কোনো নাম হলো? ছি। আরে তুমি ভুল বুঝছো, এই নাম উনি কিংবা তার বাবা মা কেউ রাখেনি। আমি ওনার বিয়ে হয়েছি বেশি দিন তো হয়নি, তবে ওনার নাম নিয়েও আমার আগে থেকেই আগ্রহ ছিল। তবে তার আসল নাম কোথাও পাইনি। তার নামের শর্ট ফর্ম আগে থেকেই ভিকে ছিল, তবে শুধু তার ডাক নামটা ছিল হলো কেনিথ। কিন্তু এই ভি এর অর্থ কেউ জানে না। আর এই ভিকে ভ্যাম্পায়ার বানিয়েছে তো তার ফ্যান ফলোয়ার কিংবা সাধারণ জনগণে। মানে কি এত বড় রকস্টার, আর তার পরিচয় তো দূরের কথা, পুরো নামটাই কেউ জানে না। আর জনগণের কি আর খেয়ে দেয়ে কোনো কাজ নেই? মানুষের নাম ভ্যাম্পায়ার রাখে কিভাবে? উনি কি কোনো রক্তচোষা বাদুর নাকি? আনায়া, মানুষ তো আর এসব নাম এমনি এমনি দেয়নি, এর পেছনেও যথেষ্ট কারণ আছে। বাদুর কিংবা ভ্যাম্পায়ার যেমন রক্ত পছন্দ করে, ঠিক তেমনই ভিকেও রক্ত পছন্দ করেন। আনা মুখ কুচকে অবাক হয়ে বলল, মানে? কেনিথ স্যারের যখন প্রচণ্ড রাগ ওঠে, অবশ্য এমনিতেও তিনি সবসময় রেগেই থাকেন, কিন্তু যখন কেউ তাকে ইচ্ছে করে রাগিয়ে দেয় তখন তিনি যতক্ষণ না পর্যন্ত নিজের হাতে মেরে মেরে ব্যক্তিটাকে একদম রক্তাক্ত না করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি কখনোই শান্ত হন না। এমনকি সবাই মিলে আটকাতে গেলেই অবস্থা আরও বেহাল পর্যায়ে চলে যায়। মূল কথা তিনি রক্ত দেখে হয়তো শান্তি পান। আনে বিস্মিত হয়ে ইমনকে দেখতে লাগলো আর বলল, কি বলেন এসব? ইনি পিশাচ টিচার্স নাকি? যাকে ধরে মারে সে পুলিশকে পরে জানায় না? জানালে তো ওনার জেল হওয়ার কথা। ইমন এবার হেসেই ফেল আনার কথায়।
আজকালকার দুনিয়াদারি সম্পর্কে তোমার ধারণা তো দেখছি একটু বেশি কম আছে। বোন, উনি ভিকে, সাধারণ কেউ না। তুমি ভাবছো এগুলো হয়তো তার গোপন বিষয়, যেগুলো মাঝে মধ্যে মিডিয়ায় বের হয়ে আসে আর সবাই জেনে যায়, কিন্তু বিষয়টি এমন না। তিনি যতবারই এরকম করে কাউকে নৃশংসভাবে মেরেছেন, সেগুলো সব লোক সমক্ষে, এইরকমই কোনো কনসার্টে। আমি তো জাস্ট দোয়া করছি আজকে আর কোনো ঝামেলা না বাঁধুক, না হলে মারধর তো করে ভিকে, কিন্তু এদিকে যত পুলিশের কাগজপাতি নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় আমার। ইমনের সব কথা শুনে আনার মাঝে সত্যি সত্যি বিস্ময় জোয়ার বয়ে গেল। তার মাথাতে ঢুকছে না যে এমন একটা মানুষ এই শহরে দিনের পর দিনে নিজে কর্ম অপকর্মের, যেটাই বলি না কেন, চালিয়ে যাচ্ছে, অথচ কেউ কোনো পদক্ষেপই নেয়নি। আনায় আবারও ইমনকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, ওনার কি মাথায় সমস্যা আছে? আমার তো তাই মনে হচ্ছে। কিন্তু পুলিশ ধরে ওনাকে শায়েস্তা করতে না পারুক, কিন্তু কেউ ধরে মানসিক চিকিৎসা করালেই তো পারে। আমি নিশ্চিত উনি একটা পাগল। ইমন হেসে বলল, হতে পারে। কেনিত ভাইকে আজ পর্যন্ত আমিও ঠিকভাবে বুঝতে পারিনি। আচ্ছা, উনি কি খ্রিস্টান কিংবা অন্য ধর্মের? আসলে নামগুলো কেমন যেন একটু। এই বিষয়ে ঠিক আমি বলতে পারবো না, তবে নামগুলোর সাথে কিন্তু তার পার্সোনালিটির সম্পূর্ণ মিল রয়েছে। যেমন কেনিত অর্থ হলো নিপুণভাবে তৈরি, সুদর্শন, আগুনের শিখা, এইসব বৈশিষ্ট্যই কিন্তু তার মাঝে রয়েছে। তুমি জানো, আমি যদি মেয়ে হতাম তাহলে নিশ্চিত শাড়ির উপর ক্র্যাশ ট্র্যাশ খেয়ে ফেলতাম। ইমনের কথা আনায় হেসে ফেলল। কিন্তু আমি কখনোই পারবো না। যদিও তাকে আমি এখনো ঠিকভাবে দেখিনি, কিন্তু আমার কাছে সবচেয়ে সুদর্শন পুরুষ রেহানি। ইমন গলা ঝেড়ে কেসে বলল। আনা রেহান কিন্তু আমার বন্ধু। মুচকি হেসে বলল, আপনি রেহানের বন্ধু কম, আমার বড় ভাই বেশি। কিন্তু এসব কথা তো বহুত হলো, আসল কথাই তো বললেন না। আমাকে এই জায়গায় নিয়ে আসার কারণটা কি? রেহান বলল দেখেই আমি কোনো প্রশ্ন না করে এখানে চলে এসেছি। এক মিনিট ভাইয়া, আপনি আবার আমাকে এই ভিপি কে এর আন্ডারে কোনো জবের অফার করতে নিয়ে আসেননি তো? তেমনটা হলে কিন্তু আমি সাফ জানিয়ে দিচ্ছি, আমি এই রকম রক্তচোষা বাদরুরের আন্ডারে কোনো কাজ কিন্তু করতে পারবো না। আনার কথাবার্তা শুনে ইমন হেসে বলল, কিছুই করার নেই। কি তুমি যা ভাবছো তেমন কিছুই না। স্যালারি যথেষ্ট ভালো। তুমি জবটা করলে আমার মনে হয় না আগামীতে তোমার পরিচয় নিয়ে এখানকার মতো কষ্ট করে চলতে হবে। আজ তোমার বাবার দোষের জন্য। ইমনের কথা শেষ হওয়ার আগে আনা অমায়িক হেসে বলল, ভাইয়া, বাবা অতীতে যেটাই করুক না কেন, সে আমাদের বাবা। প্লিজ আমার সামনে তাকে নিয়ে কিছু বলবেন না। আচ্ছা সরি, আমি এমনিতেও তেমন কিছু বলতে চাচ্ছিলাম না। আর তোমাকে আরও একটা বিষয় জানানোর ছিল। আমি ভিকেএস এর পিএর চাকরিটা ছেড়ে দিব। আনা অবাক হয়ে বলল, কেন? উনি কি আপনাকে? আরে তুমি যা ভাবছো তা না, আমার সরকারি চাকরি হয়ে গিয়েছে। আজকাল এসব জবের চেয়ে গভর্নমেন্ট জবটাই মানুষ বেশি গুরুত্ব দেয়। এমনকি ভিকে স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। ওনার মতো মানুষ পৃথিবীতে কমই আছেন। কি বলেন? এমন সাইকোরও এত ভালো মানুষ হয় নাকি? আনার কথা শুনে ইমন মনে মনে বলল, এদিকে আমি কখন বললাম উনি ভালো মানুষ? উনি যে কি সেটা উপরওয়ালা আর ভালো জানে। বোন, তুই তো ওরে দেখিসই নাই, ওই কি জিনিস তুই কেমনে জানবি? আল্লাহ আল্লাহ করে আমি এখান থেকে ম্যানেজ করে নিজে বাঁচতে পারলেই ভালো। আনা ভারী বিরক্ত হলো। এমনিতে রাতের বেলা পাগল ছাগলদের কারখানা নিয়ে এসেছে, তার উপর আবার কিছুক্ষণ পর পর এই ইমন ভাই কোথায় হারিয়ে যায় কে জানে। আবার যেটাই জিজ্ঞেস করে কি তাতেই হাসতে থাকে ইমন। ওমা, ও ইমন ভাই, এখন এটা তো বলেন আমাকে কিসের জব দেয়া হবে? প্লিজ ভাইয়া, যেইটা দেয়া হোক না কেন, আমাকে এই পাগলা বাদুরের আশেপাশে থাকতে হবে এমন কোনো কাজ দেবেন না প্লিজ। হেসে বলল, আরে আগেই তুমি কেনিত স্যারকে কি বলে যাচ্ছ? তুমি তো ঠিক করে তাকে দেখোই। ইমনের কথা শেষ হওয়ার আগে হঠাৎই পেছন থেকে আসা শত শত মানুষের চিল্লানোর আওয়াজে ইমন চমকে উঠল। এদিকে আনা এত আওয়াজ সহ্য করতে না পারে দুই হাত দিয়ে কান চেপে ধরল। কিছুক্ষণ পরে আওয়াজটা একটু কমতে আনা হাত নামিয়ে ইমনের দিকে তাকালো। ইমন তাকে সামনের স্টেজের দিকে ইশারা করে বলল, ভিকে চলে এসেছে। আনা স্টেজের দিকে তাকিয়ে দেখলো ব্ল্যাক আর রেডের কম্বিনেশনের একটা জ্যাকেট পরা সুঠাম দেহ গঠনের এক বড় সড়ো মানুষ। এক হাতে একটা লাল কালো রঙের গিটার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জ্যাকেটের ভেতরে লাল রঙের টি শার্ট আর নিচে কালো রঙের ডেনিম প্যান্ট, পায়ে পরা লাল কালোর কম্বিনেশনের স্নেকার্স। আয়নার মাঝে আরো একটা প্রশ্ন জাগলো, এই লোকটা সবকিছু এমন লাল কালো একদম রক্তের ফুল প্যাকেজ সেজে এসেছে কেন? পরক্ষণই মনে হলো এনাকে তো সবাই ভ্যাম্পায়ার
ক্যান ইট এমনি এমনি বলে না, এটা তো মানুষ না, রক্তচোষা বাদুর। তবে মনে মনে আবোল তাবোল যেটা বলুক না কেন, এই লোকটাকে তার মারাত্মক ফর্সা বলে মনে হলো। তবে পুরো লুকিংটাই তার কাছে কোনো সিনেমার হিরো না, বরং হলিউডের বিখ্যাত হ্যান্ডসাম কোনো ভিলেন মনে হচ্ছে। আনার আবারও খেয়াল করলো মাথার হালকা কার্লি ডার্ক কফি ব্রাউন কালারের চুলগুলো ঘাড় পর্যন্ত এসে ছুঁয়েছে। কিন্তু আনার মনে সন্দেহ জাগলো, এই চুলে আদৌ আজ চিরুনি করেছে কিনা জানে কে। তার তো দেখে এমন কিছু মনে হচ্ছে না। ছেলে মানুষ হয়েও এত সুন্দর চুল, অথচ এমন এলোমেলো পাখির পাশে বানিয়ে রেখেছে। হাতে কালো রঙের ব্রেসলেট, আবার এই রাতের বেলায় কালো চশমা, আবার এত মানুষের ওনার জন্য চিল্লাচিল্লি করে স্বাগতম জানাচ্ছে, অথচ তার মধ্যে কোনো হেলদোল নেই। আচ্ছা, একে রকস্টার বানিয়েছে কে? এখন নিশ্চয়ই হিন্দি, ইংরেজি, বাংলার জগা খিচুড়ি বানিয়ে চেঁচানো শুরু করবে, আর তার সাথে সাথেই ফ্যান নামক গাধাগুলো লাফাবে। ইমন ভাই যে আজ আমাকে কেন নিয়ে এসেছিল কে জানে। কিন্তু একটু পরে এসে আনায়ার একটা ধারণা পুরো ছাই পড়ে গেল, যখন তার ধারণা মতে এই রক্তচোষা বাদুরটা গিটারের সুর তুলে গান গাইতে লাগলো। ভ্রমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জানিয়া রে ভ্রমর কইয়া গিয়া। এতটুকু শুনতে আনায়া চমকে উঠল। আনায়া একবার আশেপাশে তাকিয়ে দেখলো এই উইকের গানের তালে সবার মাঝে উচ্ছ্বাসের জোয়ার। এটা তো সেই গানটা যেটা সে প্রতিদিন একবার হলেও শুনে থাকে। বলতে গেলে এটা ওর প্রিয় গান। ছোট বাটন ফোন চালিয়েও সে এই গানটা প্রতিদিন শোনে। সেটা বের করে একবার কানে চেপে ধরল। কিছুক্ষণ তার ফোনের গানটা শোনার পর এবার স্টেজে গাইতে থাকা ব্যক্তিটির গান শুনল। তার কাছে বিষয়টি বিস্ময়কর লাগলো। একদম সেম গানের সুর, সেম গানের টোন, গিটারের সুরের আওয়াজটাও একদম সেম। তার মানে তার প্রিয় গানটা এই লোকটা গেয়েছে। হুট করে আনার চোখে মুখে প্রফুল্লতে ভরে উঠল। হাসি মুখ নিয়ে মনে মনে কয়েকবার নিজের ছোট বোন ইরাকে কয়েকবার ধন্যবাদও দিয়ে দিল। তার বোনই মূলত এই উইকে গানের বিশাল বড় ফ্যান। কিছুদিন পরপরই তার বাটন ফোনটাতে বন্ধু কিংবা দোকানে টাকা দিয়ে এই উইকের গান ডাউনলোড করে নিয়ে আসে। তেমনই একদিন ওকেও এই কয়েকটা গান ডাউনলোড করে দিল। এই গানটা ওর সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। ইরা যদি জানে আমি ভিকে এর কনসার্টে এসেছি, তাহলে তো মেয়েটা আফসোসেই মরে যাবে। বারবার বলবে আমি কেন তাকে নিয়ে এলাম না। কইয়া 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 রে ভ্রমর কৃষ্ণ রে বোঝাইয়া মহিরাধা ময়রা যায় কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইয়া গিয়া ভ্রমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জলিয়া রে ভ্রমর কইয়া গিয়া। আনার মুখের উচ্ছ্বাস দেখে ইমন খেয়াল করে বলল, কি হয়েছে? একটু আগেই তো ভিকে কে গালাগালি করছিলে, এখন আবার ওর গান শুনে মনে হচ্ছে প্রচুর চিল মুড়ে আছো তুমি। তুমি আবার ভিকের গান শুনে ফ্যান হলে নাকি? ওর চেহারা দেখে ক্র্যাশ খেলে? গান শুনে ফ্যান হলে প্রবলেম নেই, কিন্তু ক্র্যাশ ট্র্যাশ খেয়ে গেলে কিন্তু রেহান আমাকে উষ্ঠা দিয়ে আফ্রিকায় পাঠিয়ে দেবে। বলবে শালা আমি দুদিনের জন্য দেশের বাইরে চলে এসেছি, আর তোকে আমার হবু বউয়ের দেখাশোনা আর চাকরি জোগাড় করে দিতে বলেছি, সেই তুই কিনা কাজের কাজ না করে এই ভিকের উপর ক্র্যাশ খাইয়ে দিলি। ইমনের কথা শুনে আনায়া হেসে ফেলল। ক্রাশ ট্রাশ যেটাই খাই না কেন, বিয়ে ঠিক, বিয়ে কিন্তু আপনার বন্ধুকেই করব, কথাটা বলে দিয়েন তাকে। আনার কথা শুনে ইমনও হাসল। আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া মাথার কেশ দুই ভাগ করে
রাখিতাম বাঁধিয়া রে ভ্রমর কয়গিয়া, ভ্রমর কয়গিয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আননে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়গিয়া। গানের মাঝেই আনে আবারও ইমনকে জিজ্ঞেস করলো, হঠাৎ এমন কেন মনে হলো? আচ্ছা, উনি কি ছ্যাঁকা টাকা খেয়েছে নাকি? কেমন যেন তার গানের মধ্যে একটা ভীষণ বিরহের সুর ভেসে আসছে। মনে হচ্ছে গানটা একদম মনের গভীর থেকে গাইছে। বাপরে, গানের মধ্যে এত কিছু নোটিস করে ফেলেছো, কিন্তু আমি এত কিছু বুঝি না। তবে এটা ঠিক যে কেনিন স্যারের গান সত্যি অসাধারণ, আর সে বেশিরভাগ সময় এসব বাংলা গানগুলোকেই তার অসাধারণ গলা আর সুরে জাগিয়ে তোলে তার ভক্তদের মাঝে। তার বিয়ে হওয়ার সুবিধার্থে যে ফ্রিতে গান শোনার সুযোগ পেয়েছে, এইতেই আমি ধন্য। জবটা ছেড়ে দেওয়ার পর বিষয়টা প্রচণ্ড মিস করব। আনায়া অমায়িক হাসলো, তারপর হঠাৎ তার ঘড়ির দিকে তাকাতে পুর চমকে উঠলো। রাত 1:30 বাজে। মাথা যেন আকাশ ভেঙে পড়লো, তাড়াতাড়ি করে বললো, ভাইয়া 1:30 বাজে। চলে যাব, একা একা যেতে তো পারবো না, আমাকেও সাথে যেতে হবে। আচ্ছা, এই গানটা শেষ হোক, তারপর আমি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে তোমাকে বাড়িতে দিয়ে আসবো। আপনাকে তো আবার এখানে আসতে হবে, তাই না? তাহলে এত তাড়াহুড়ো করতে হবে না, আমি বরং কনসার্ট শেষ হওয়ার পর্যন্তই অপেক্ষা করি। এতক্ষণে ইরা হয়তো বাবাকে ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। এটাই ভালো হবে, এই কারণে তোমাকে এখানে নিয়ে এসেছি। মানে তোমাকে ভিকে এর সাথে দেখা করাবো, এই জন্য তোমাকে এখানে নিয়ে আসা। তোমার জবটা মূলত ভিকে স্যারের সাথে জড়িত, কিন্তু তোমার ভিকের প্রতি অনীহা দেখে মনে হচ্ছে তুমি আদৌ এই জব করবে কিনা কে জানে। তাই বিষয়টা নিয়ে আজ ভাবনা চিন্তা করে তারপর না হয় কাল ডিসিশন জানিও। আর স্যালারির কথা তো বললামই, তোমার জন্য যথেষ্ট ভালো হবে, মান্থলি পুরো 60K। আনা প্রচন্ড অবাক হলো। যেখানে সে সারা মাস টিউশনি করিয়ে 10,000 টাকা পায়, সেখানে একটা চাকরিতে এত টাকা। বিস্মিত হয়ে পড়ল। 60,000 টাকা মাসিক স্যালারি? এমন কি কাজ করতে হবে যার জন্য এত টাকা স্যালারি দেওয়া হবে? আমি যা করি তাই। আনায়ার কপাল কুচকে ইমনের দিকে তাকা দেয়। তোমাকে ভিকের পিএ জবটা করতে হবে। আনে আরেক দফা বিস্মিত হলো, অনেকটা জোর আওয়াজেই বলে উঠল, কি? দোতলার এক বাড়ির নিচতলায় নিজের রুমে গভীর ঘুমে আচ্ছন্ন তারেক শিকদার। ছোট মেয়ে ইনায়া শিকদার ইরা সেই কোন বেলায় খাবার ওষুধ খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে নিজের রুমে গিয়ে ঘুমাচ্ছে। অবশ্য এখন বেঘরে ঘুমানোর সময়। এখন যে মধ্যরাত, বড় মেয়ে আনার অপেক্ষায় দুজন বসে থাকলেও রাত বাড়তেই দুজনই ঘুমিয়ে পড়েছে। কিন্তু হঠাৎ দরজা খোলার আওয়াজে তারিকের ঘুম ভেঙে গেল। বুঝে গেল তার মেয়ে চলে এসেছে। সে অবস্থাতে জোরে জোরে বলতে লাগলো, আনায়া, মা তুই এসেছিস? কিন্তু তার ডাকে সুরে কোনো উত্তর পেল না তারেক। সে আবারও বলল, মা আয়ানা, তুই কথা বলছিস না কেন? তুই এসেছিস, এসে থাকতে জবাব দে। এবার কারো কথা শুনতে পেয়ে তারেক মুচকে হাসল। কেউ একজন বলল, হ্যাঁ বাবা, আমি চলে এসেছি। কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। তারেক দেখলো তার বড় মেয়ে আনা এক সোজা অবস্থায় বড় এক ছুরি ধরে তার দিকে এগিয়ে আসছে। তারেক শোয়া থেকে উঠতে চেয়েও আর উঠতে পারে না। তার শরীর মেয়ের এই অদ্ভুত রূপ দেখে আতঙ্কে অবশ্যই বিছানাতে পড়ে রইল। কিছুক্ষণের মাঝেই সে দেখলো আনা একদম তার কাছে চলে এসেছে। সে কিছুটা ভয়ার্থক গলায় বলল, কি হয়েছে মা? তোর হাতে এত ধারালো ছুরি কেন? তারেকের কথায় আনা বাঁকা হাসলো। এরপর পেছনে থাকা অন্য হাতটা সামনে আনতে তারেক আরেক দফায় আটকে উঠল। আনার এক হাতে ধারালো ছুরি আর অন্য হাতে ধারালো চাপাতি, দুটো দিয়েই কিছুক্ষণ পর পর একসাথে করতে করতে বলল, সরি বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমার এছাড়া আর কোনো উপায় ছিল না। তোমার শেষটা যে আমার জন্যই হতে হবে বাবা। তুমি না তোমার মেয়েদের ভালোবাসো, তাহলে তোমার বড় মেয়ের জন্য তোমার এই ছোট্ট জীবনটাকে উৎসর্গ করলে কি খুব বেশি কষ্ট পাবে বাবা তুমি? এইদিকে ছুরি আর চাপাতির ঘর্ষণে বারবার তৈরি হচ্ছে এক অসহ্যকর শব্দ। তার উপর মেয়ের এমন ভয়ঙ্কর রূপের আতঙ্কদায়ক হাসি আর তার বলা কথাগুলো। তার এক আতঙ্কে কয়েকবার চিৎকার করতে গিয়েও দেখলো তার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না।
সে ভয়ে শুধু ছটফট করতে লাগলো। আর অন্যদিকে তার এই অবস্থা দেখে আয়না বিশ্রীভাবে হাসতে লাগলো। তবে আশেপাশে এত আওয়াজ মাঝে তার তেমন কোনো প্রভাব সৃষ্টি করলো না। আনায়া আবারও বলল, এই আপনার বিয়ে হতে হবে, কিন্তু আপনি দেখো আনায়া, তোমার যে সিচুয়েশন তাতে এত ভালো স্যালারি একটা জব হাতছাড়া করা উচিত নয়। আর তোমার চিন্তা কেনিথ স্যারকে নিয়ে, তাই তো? তুমি তো তাকে ঠিকভাবে চেনোই না। আমার মুখ থেকে কি একটু শুনলে আর নিজে থেকে তাকে কি না কি ভেবে বসলে। তিনি মানুষটা সবার থেকে আলাদা হলেও ঠিকভাবে তার মন মতো কাজ করতে পারলে কোনো চিন্তার বিষয় নেই। তুমি শুধু তোমার কাজে ফোকাস করবে, আর কিছুই না। যদিও আমার ইচ্ছে ছিল আরও কিছুদিন তার সাথে কাজ করার, কিন্তু সেটা তো আর হলো কই। তোমাকে আজকে রাতটা সময় দিলাম, ভেবেচিন্তে সকালের মধ্যে জানিয়ে দিও। আর যেহেতু তিনি রাতের বেলা কনসার্ট বেশি করে, তাই তোমাকেও রাত করে তার সাথেই থাকতে হবে। এই বিষয়টাও একটু ভাবার আছে, তাই সময় দিচ্ছে। তোমার যেটা ভালো মনে হয় তাই করো। আর এই জন্য তোমাকে রাতে ওনার সাথে দেখা করতে নিয়ে এসেছিলাম। তিনি কনসার্ট শেষে ভোরের দিকে ঘুমাবেন, তারপর সোজা তার দেখা মিলবে কাল দুপুরের দিকে। আনায়া আনমনে ভাবতে বসলো। বাড়িতে তার অসুস্থ বাবা, টিউশনির 10,000 টাকা দিয়ে বাবার ওষুধ, চিকিৎসা আর বোনের পড়ালেখা সব মিলিয়ে হিমশিম খাওয়ার অবস্থা। মাথার উপর ছাদটা ছিল দেখে এখন নিরাপদে ঘুমাতে পারে, কিন্তু সেটাও তো নাকি তাদের না, তাদের কোন যেন আত্মীয়ের নামে। যদি কোনো একদিন সেই ব্যক্তি ফিরে এসে যদি বাড়ি থেকে বেরি করে দিতে চায়, তখন কি করবে তারা? বাড়িটা অন্য কারো নামে হওয়ার একদিকে ভালোই হয়েছে, না হলে বাবার বদ অভ্যাসে সেই বাড়ি কবেই বিক্রি করে দিতেন তিনি। এমনটা হলে এখন যে মাথার ওপর যে কয়দিন ছাদ আছে সেটাও বহুদিন আগেই আমাদের হারাতে হতো। এদিকে আনার বাবার অসুস্থতার জন্য স্বাস্থ্যকর ভালো খাবারের প্রয়োজনও আছে। আবার ডাক্তার বলেছে তার বাবার কিডনিতেও প্রবলেম আছে। যত তাড়াতাড়ি সম্ভব ভালো হসপিটাল টেস্ট করি অপারেশন করতে হবে। সেখানে তো হিসেব ছাড়া খরচ। এই কয়দিনে না হয় রেহানের সাহায্য নিয়েই চলেছে, কিন্তু এখন সেও বিদেশে। সবসময় তো তার কাছ থেকে হেল্প নিতে তারও ভালো লাগে না, খুব করে মনে হচ্ছে। এই জবটা করতে পারলে অর্ধেক সমস্যারই সমাধান হবে। আর ভাইয়া তো ঠিকই বলেছে, কাউকে পুরোপুরি না জেনে তার সম্পর্কে বাজে ধারণা আনাটা ঠিক না। আর এমনটাও তো না যে আমাকে ধরে বেঁধে কাজটা করে যেতে হবে। ভালো না লাগলে ছেড়ে দিব, সমস্যা কি? কিন্তু প্রশ্ন যে মাথায় আরও একটা ঘুরছে, আনায়া তো এই ইন্ডাস্ট্রিজ সম্পর্কে তেমন কিছু জানে না, তাহলে এই পিএর কাজটা করবে কিভাবে? আচ্ছা ভাইয়া, আমি তো এসব সম্পর্কে তেমন কিছু জানি না, তাহলে এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। বললাম না, ভিকে সবার চেয়ে আলাদা, কাজের ধরনগুলো সবার চেয়ে আলাদা। কয়েকদিন কাজ করলে এমনিতেই সব শিখে যাবে। শুধু কালকে ভিকে তোমাকে পছন্দ করলে। ইমন আর তার কথা শেষ করতে পারলো না, তার আগে ফুট করে গানটা থেমে গেল আর শুরু হলো মানুষের চিল্লাচিল্লি, যে কারণে এতক্ষণ ধরে দোয়া করছিল যেন আজ কোনো কেলেঙ্কারি না হয়। কিন্তু তাই হলো ঠিক। নিচ থেকে কাউকে একজন টেনে নিয়ে স্টেজের উপর তুলে ভিকে তার গিটারটা দিয়ে ধরে মারছে। অল্প কিছুক্ষণের মাঝেই মারতে মারতে গিটার অবস্থা বেহালি করে গিয়েছে। আর সেই মার খেতে থাকা মানুষটা আজ বাঁচবে কিনা তা নিয়েও ইমনের মনে সংশয় জেগেছে। এদিকে এমন দৃশ্য দেখে আনা পুরো আঁতকে উঠল। এই কেমন পৈশাচিক কাণ্ড! এভাবে কাউকে কেউ কিভাবে মারতে পারে? তার চেয়ে বেশি অবাক হলো যখন দেখলো তাকে আটকানোর জন্য কেউ এগিয়ে যায়নি। সবাই যার যার জায়গায় জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে। এতক্ষণ আগে জেকের গান শুনে সবার মাঝে যে উচ্ছ্বাস আনন্দের কোলাহল ছিল তা তো নেই। সাথে সবাই যে লোকটিকে মারার জন্য চিল্লাচিল্লি করছিল সেই আওয়াজও এখন কমতে শুরু করেছে। আনার মনে হলো কেউই কি সাহস পাচ্ছে না ওই লোকের কাছে গিয়ে আটকানো? আবার দেখলো কেউ কেউ তো মোবাইল হাতে নিয়ে ভিডিও করছে। এই বিষয়টি যেন আনার রাগকে আরো তুঙ্গে উঠিয়ে দিল। আনা মেয়েটা পরিচিত অথবা বন্ধু বান্ধবীদের সাথে সবসময় ফ্রেন্ডলি, এছাড়া এমনিতে সবার সাথে ফ্রেন্ডলি থাকার চেষ্টা করে, আর যেই কারণে কথাটাও একটু বেশি বলে। আর রাগ জিনিসটাও তার মাঝে দেখা যায় না, কিন্তু যখন সহ্যের সীমার বাঁধ ভেঙে যায় তখনই সে ভয়ানক আগুন পাখিতে পরিণত হয়। রাগের মাথায় কি করে না করে তা ভাবা সম্পূর্ণ বন্ধ করে দেয়। সেই মুহূর্তে উদ্দেশ্য তার একটাই, প্রতিপক্ষকে নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে শেষ করা। এবার আনায়া যখন ইমনের দিকে তাকিয়ে দেখলো ইমন নির্বিকার ভাবে চেয়ে চেয়ে শুধু ঘটনাটাই দেখে যাচ্ছে, তখন আনায়া নিজের রাগ কন্ট্রোল করে বলল, ভাইয়া, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? ওনাকে গিয়ে ধরুন, না হলে উনি তো মেরেই ফেলবে লোকটাকে। ইমন আনার দিকে তাকে নির্বিকার চাহনি নিয়েই বলল, এতে আমি কিছু করতে পারবো না আনায়া।
তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নাও দেখে এই বিষয়গুলো তোমার কাছে নতুন, কিন্তু এখানকার প্রত্যেকে এগুলোর সাথে আগে থেকে পরিচিত। কিছুদিন পরপরই ভিকি এসব ভিডিও ভাইরাল হয়, আবার তার ক্ষমতাও থেমে যায়। আয়না বিস্মিত হয়ে বলল, তাই বলে কি কেউ তাকে থামানোর চেষ্টা করে না? আপনি তো তার পিয়ে অন্তত। ভিকে এমনি এমনি কাউকে মারে না, নিশ্চয়ই ওই লোকটা ভিকেকে কিছু বলেছে। আর থামানোর কথা বলছো, যতক্ষণ না ওই লোকটাকে মারতে মারতে ভিকে নিচে রক্তাক্ত হবে না ততক্ষণ পর্যন্ত তাকে কেউ থামাতে পারবে না। এমনি এমনি তাকে সবাই ভ্যাম্পায়ার নামে ডাকে না, আর কারোর এই দুঃসাহস নেই যে তাকে গিয়ে থামাবে। ইমনের সব কথাই আনায়ার কাছে উদ্ভট লাগলো, সাথে রাগটাও। দরদর করে বেরিয়ে গেল তুঙ্গে। দাঁত কড়মড় করে ইমনকে বলল। ইমন তাহলে আপনার কাজটা কি? হেসে বলল, আমার আর কাজ কি? আজকে কনসার্ট আর এগোবে না, এখানেই শেষ। কিছুক্ষণ পর পুলিশ আসবে, ভিকে তো আরামসে এখান থেকে চলে যাবে। মাঝখান থেকে আমাকে থানায় গিয়ে নানান কাগজপত্র। বাকিটা শোনার মতো ধৈর্য আর আনায়ার হলো না। হুট করে এক কাণ্ডই করে বসলো। তার গলায় ঝুলনো ওড়নাটা দিয়ে পুরো মুখটাই পেঁচিয়ে শুধু কালো দুটো চোখই খোলা রাখলো, রেখে স্টেজের উপর উঠে গেল। এদিকে ইমন এইসব দেখে তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। এই মেয়ে আজ নিশ্চিত বড় কোনো কেলেঙ্কারি করে ফেলবে। সে চিল্লাতে চিল্লাতে আয়নাকে থামতে বললেও সে আর থামলো না। এদিকে সবার মাঝে আগ্রহ ঘিরে ধরেছে স্টেজে ওঠা মেয়েটার দিকে। এই মেয়ে কে আর কি করতে চাইছে, এটাই সবার আগ্রহের মূল লক্ষ্য। অন্যদিকে কেনিথ মারতে মারতে লোকটাকে আধমরে করে ফেলেছে। শরীরে অতিরিক্ত মারের ফলে লোকটার হাত, পা, মুখ সহ বিভিন্ন অংশে বাজেভাবে জখম হয়ে গিয়েছে। আশপাশ থেকে বিভিন্ন রঙের আলোর কারণে বিষয়টি স্পষ্ট বোঝা না গেলেও আনার মত হলো কিছু ক্ষত স্থান থেকে তরল জাতীয় পদার্থ নিঃসৃত হচ্ছে। আনায়া ধরে নিল ওইগুলোই রক্ত। এরপর আর সে সহ্য না করতে পেরে মারতে থাকা ভিকের একটা হাত ধরে টান দিল। প্রথমেই সে জিম করা বডি আর শক্ত মাসেলের ওপর তার শক্তি কোনো প্রভাবই পড়ল না। না ভিকের কাজে ব্যাঘাত ঘটল। সে তার ইচ্ছে মতোই লোকটাকে মেরেই চলেছে। আর এবার চোখ মুখ শক্ত করে ভিকে জোরে হ্যাচকা টান দিল। আর ভিকে আশ্চর্য হলো এই ভেবে, এই প্রথম কে তার কাজে ব্যাঘাত ঘটিয়েছে। এমন দুঃসাহস কে দেখালো? তার ঠিকভাবে দেখার আগেই আরও একটি বিস্ময় জোয়ারি বয়ে গেল সবার মাঝে। আগামী কয়েকদিনের নিউজের হেডলাইন হবে যে একজন মুখোশধারী মেয়ে কিনা ভিকেকে থাপ্পড় মেরেছে। আয়নার রাগের মাথায় কি করেছে তার ধ্যানটুকু তার মাথায় নেই। তবে ওড়না দিয়ে ঢেকে রাখা ফর্সা মুখটা যে রাগে লাল হয়ে গিয়েছে তা কারোরই চোখে পড়ল না। অন্যদিকে এক গালে হাত দিয়ে সটানভাবে দাঁড়িয়ে এক আগন্তুক মানবের কিছুটা লাল হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে রয়েছে কেনেথ। তার সাথে কি হলো? প্রথমে ক্রমাগত তার চোখ মুখ রক্ত লাল বর্ণে ধারণ করতে লাগলো, সাথে সাথে শক্ত হলো হাতের মুষ্টি এবং ফুলে উঠলো পেশিবহুল হাতগুলো। অন্যদিকে আনায়া এখনো নিজের করা কাজ নিয়ে অবগত নয়। সেও রাগান্বিত চেহারা নিয়ে ভিকের চোখের দিকে তাকিয়ে রয়েছে। এদিকে তাড়াহুড়ো করে পেছন থেকে ইমন সহ কয়েকজন লোক আসলো। প্রথমে ইমন আনায়াকে টেনে তার এক বন্ধুকে ইশারা দিয়ে ওকে সরিয়ে নিয়ে যেতে বলল। আর বাকি সবাই এখন কেনিতের উপর ভয়ার্ত চেহারা নিয়ে এক প্রকার কাঁপাকাঁপি করছে। সবার মাঝে একটাই আতঙ্ক, এই না জেকে চরের প্রতিশোধ নিতে কোনো এক ভয়ানক তাণ্ডবী করে দেয় সে। এই না জেকে চরের প্রতিশোধ নিতে কোনো এক তাণ্ডবী শুরু করে দেয়। কিন্তু তেমন কিছু হলো না। জেকে এখনো তার রাগান্বিত চোখে আনার দিকে তাকিয়ে রয়েছে। আর আনাও যতক্ষণ দুজন দুজনকে দেখতে পেল ঠিক একইভাবে রাগান্বিত আগুন চোখের চাহনি দিয়ে একে অপরকে আগুন যুদ্ধের শুরুর ঘোষণাই দিল। অপরদিকে সবার মনে একই প্রশ্ন রয়ে গেল, ওড়না দিয়ে মুখ ঢাকা এই দুঃসাহসিক মেয়ে যে কিনা ভিকের কাজে শুধু ব্যাঘাত ঘটায়নি বরং তাকে চর মারার মতন ভয়ঙ্কর দুঃসাহস দেখেছে, অথচ বিনিময়ে ভিকে তাকে কিছুই করল না। আনা এমন এক আগুন পাখির নাম যেই নামের অর্থ সীমাহীন, অনন্ত কিংবা পুনরুজ্জীবন। বাড়ি ফিরতে ফিরতে আনায়ার রাত 2:30টায় বেজে গেছে। ইমন আর আজ তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আসতে পারেনি। বেচারা এখনো হয়তো ভিকের জন্য পুলিশ স্টেশনে দৌড়াদৌড়ি করছে। ইমন তার একজন অ্যাসিস্ট্যান্ট আনায়ার সাথে পাঠিয়েছে তাকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। আনায়া স্টেজে তখন কি কাজ করেছে সেটা তখনও খেয়াল হয়নি। বেচারি নিজের রাগকে ফুঁসতে ফুঁসতেই চুপ করেছিল। তবে
গাড়িতে অনেকক্ষণ বসে থাকতে থাকতে তার হুঁশটা ফিরতে থাকে, তবে সেটা খুব বেশি পরিমাণ নয়। সে কি করেছে সেটা তার অনুভব হলো নিজের কাছে জন্য সে এতটুকু অনুতপ্ত নয়। তার মাঝে এখনো রাগ ছড়াছড়ি কিংবা নিজের কাজ নিয়ে সম্পূর্ণ সন্তোষ। তবে সর্বশেষে মনে হলো কাজটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। সোজা চড়মারাটা মোটেও উচিত হয়নি আমার। অন্য কিছু করেও বিষয়টি থামানো যেত হয়তো। আনায়া চিন্তা ভাবনার মাঝে গাড়ি এসে তার বাড়ির সামনে দাঁড়ালো। ড্রাইভিং সিটে বসে থাকা লোকটা এই বিষয়ে আনায়াকে অবগত করতে আনার ধ্যান ভাঙল। সে এক দীর্ঘশ্বাস ফেলে গাড়ি থেকে বেরিয়ে লোকটাকে সৌজন্যমূলক হাসি আর ধন্যবাদ দিয়ে লোকটি গাড়ি নিয়ে জায়গাটা প্রস্থান করল। আনার মুখে নিস্তব্ধতা, ক্লান্তির সাথে তার ভাবুক চিত্ত আর মস্তিষ্কে নানা দুশ্চিন্তা, চিন্তা এবং কিংবা প্রশ্ন তো ঘোরাঘুরি করছে। আনা একবার বাড়ির বাগানের গেটে থেকে দাঁড়িয়ে তার সামনে থাকা বিশাল দোতলার বাড়িটাকে মাথা উঁচু করে দেখতে লাগলো। খুব বেশি বড় বাড়ি হলো মধ্যবিত্ত পরিবারের জন্য এ যেন এক প্রাসাদের সমান। আনার বিষয়টি ভেবেই হঠাৎ মুচকি হাসল। তবে সেটা হয়তো তার ছেলের হাসি। তাদের জমি জমা কিংবা সম্পত্তি বলতে এখন আর কিচ্ছুই বেঁচে নেই। এই একটা ইট সিমেন্টের বাড়ি আছে, সেটাও নাকি তাদের না। বলা যেতে পারে তারা এই বাড়ির আশ্রিতা। আনায়ার তার ছেলের হাসির কারণ হয়তো এটাই। তবে আনায়ার আবারও এক দীর্ঘশ্বাস ফেলল। বাড়িটার করুণ অবস্থা দেখে তার জ্ঞান হওয়ার পর সে নিজেকে এই বাড়িতেই নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছে। তার ছোটবেলা থেকে সবকিছু এই বাড়িতেই। তখন সময়টা অনেক বেশি সুন্দর ছিল তার জীবনে। সে এই সময় না ছিল এই বাড়িটার এত করুণ অবস্থাও। আশেপাশে মিলে ছোট্ট একটা বাগানের ঠিক মাঝে বাড়িটির অবস্থান। দোতলার বাড়ির ডিজাইনটাও কিছুটা ইউনিক হলেও বাড়িটার আগের মতো নেই। প্রায় কতগুলো বছর হয়ে গিয়েছে, তবু এই বাড়ির গায়ে নতুন করে কোনো রঙের প্রলেপ পড়েনি, করা হয়নি। বিভিন্ন জায়গা ভেঙে যাওয়া অংশে মেরামত এসব করবেই বা কি করে। বর্তমানে তাদের নুন আনতে পান্তা পুরো অবস্থা। এর মাঝে বাড়ির মেরামত মানে অনেক খরচ। আনিয়া বাড়ির বাগানের দিকে তাকিয়ে দেখে মুচকি হেসে কল্পনা করলো একসময় এই বাগানে কত রকমের ফুল ফুটতো, কত রং বেরঙের গাছপালায় পূর্ণ ছিল এই বাগান। অথচ এখানে এখন ঘাসের অবস্থাও করুন। পানি না পেয়ে সবুজ ঘাসগুলো কেমন যেন মরা মরা হয়ে গিয়েছে। ফুল কিংবা গাছের আন্দোলন করেছিল তারা আর এই মাটিতে জন্মাবে না। আর এই ঘাসেরাও তাকে জানাচ্ছে তারা এই মাটিতে জন্মেও মোটেও ভালো নেই। তারাও ছাড়তে চায় এই বাড়ির সঙ্গ। আনেহা নিজের উচ্চপাচা চিন্তাকে একপাশে রেখে বাড়ির দিকে এগোতে লাগলো। বাড়িটা যেমনই হোক না কেন তার মতে তার পূর্বপুরুষেরা যথেষ্ট রুচিসম্মত ছিল বিধায় এমন একটা বাড়ি তৈরি করে গিয়েছে। তবে একটা প্রশ্ন সবসময় তাদের মাথায় ঘুরপাক খায়। এই বাড়ি যদি আমাদের পূর্বপুরুষেরাই তৈরি করে দিয়ে যায়, তাহলে বাড়িটা আমার বাবার নামে না হয়ে অন্য কারো নামে কেন? আমার বাবা এই বাড়ির ছেলে হওয়া সত্ত্বেও বাড়িটা কেনা কোনো আগন্তুকের। এর পেছনেও কি কোনো রহস্য লুকিয়ে আছে নাকি? এই বিষয়ে তার আর ইনায়ার দুজনেরই আগ্রহ থাকলেও কখনো বাবার কাছ থেকে কখনো আর এইসব বিষয়ে কিছু শোনা হলো না। আনায়া আর এক মুহূর্ত এই বিষয়টি নিয়ে ভাবতে বসলো না। চুপচাপ চাবি দিয়ে বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। এরপর দরজা ভালো করে লাগানোর পর হুট করেই কানে কিছু আওয়াজ পেতেই পৌঁছতে সে চমকে উঠলো। তার বাবার রুম থেকে গোঙানির আওয়াজ আসছে। আনায়া তাড়াতাড়ি করে বাবার রুমে পৌঁছাতে দেখতে পেল তার বাবা চোখ মুখ বন্ধ অবস্থায় ছটফট করছে আর মুখ থেকে গোঙানির আওয়াজ আসছে। আনায়া বাবার এমন অবস্থা দেখে অস্থির হয়ে উঠলো আর বলতে লাগলো, বাবা কি হয়েছে? বাবা চোখ খোলো, প্লিজ চোখ খোলো। আনায়ার চোখ মুখ হঠাৎই করে ভয়ের আভাস জেগে আনায়ার চোখে মুখে হঠাৎই ভয়ের আভাস দেখা যাচ্ছে। অনেকক্ষণ ডাকাডাকির পর তিনি চোখ খুলে আনায়াকে দেখলেন। তবে আনায়ার কোনো কেন যেন মনে হলো তারেক রহমান তাকে ভয় পাচ্ছে। তাই শান্ত কণ্ঠে বলল, আনায়ার বাবা আমি আনায়া, ভয় পেও না। তুমি কি কোনো বাজে স্বপ্ন দেখেছো? কথা শুনে তারেক শিকদার প্রথমে কিছুটা উত্তেজিত থাকলেও ধীরে ধীরে শান্ত হতে লাগলো। আনায়া মুচকি এসে বলল, বাবা কিছু খাবে? খিদে পেয়েছে? তারেক শিকদার মাথাটা কিছুটা এদিক ওদিক করে বুঝালো সে কিছু খাবে না। তবে মুখ দিয়ে অস্পষ্ট স্বরে আওয়াজ করলো, প প প। আনা বুঝে গেল তার বাবা পানি খেতে চেয়েছে। কিছুক্ষণের মাঝেই এক গ্লাস পানি এনে বাবাকে খাইয়ে দিল। এরপর বাবার চুলে হাত বুলিয়ে দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিল।
তারেক শিকদার নিঃশব্দ হয়ে ঘুমাচ্ছেন। আনায়া তার বাবার মুখের দিকে নির্বিকারভাবে তাকিয়ে রয়েছে। আজ থেকে কয়েক বছর আগে হঠাৎ করে তার বাবার সম্পূর্ণ শরীরের 2/3 প্যারালাইজড হয়ে যায়। তখন থেকে তারেক শিকদার বিছানায় পড়া, মাঝে মধ্যে চেয়ারে করে তার মেয়েরা তাকে বাড়ির এই দিক ওই দিক নিয়ে ঘোরাঘুরি করে। তবে তারেক এখনো ঠিকভাবে কথা বলতে পারে না। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে কোনো আওয়াজ করা আর আঙ্গুল দিয়ে কথা অথবা চোখের পলক ফেলে ইশারা করা ছাড়া সে আর তেমন কিছুই করতে পারে না। তবে আনায়া কিংবা ইনায়া, দুই বোনের কারোরই কখনো তাদের বাবার কথা বুঝতে অসুবিধা হয় না। আগে তো হতো না এমনটা নয়, তবে সময়ের সাথে তারা এই বিষয়টির সাথে অভ্যস্ত। আনায়ার ছোট্ট বোন ইনায়া এবার ক্লাস 10-এ। মেয়েটা স্টুডেন্ট হিসেবে অনেক ভালো, সাথে যথেষ্ট দায়িত্বশীল আর অনেকটা চঞ্চল প্রকৃতির। তবে তার একটা সমস্যা হলো সে ঘুমিয়ে পড়লে দুনিয়ার আর কোনো খবর রাখে না। তবে ঘুমের মাঝে যদি মহাপ্রলয়ও ঘটে যায় তবে সে টের পাবে কিনা আনায়ার সন্দেহ হয়। আর তার বাবার এই ঘুমের মাঝে এই ছটফট করা কিংবা গোগানির আওয়াজ মাঝে মধ্যে পাওয়া যায়। আনায়ার বাবার মতে সে দুঃস্বপ্ন দেখে এমনটা করেন। তবে আনায়ার কাছে একটা অদ্ভুত বিষয় হলো তাকে ঘুম থেকে জাগানোর পর কিছুক্ষণ সে আনায়াকে ভয় পাওয়ার মতো বিহেভ করে। সেটা কি না ইনায়া অথবা বাকিদের ক্ষেত্রে হয় না। আনায়া আর এইসব নিয়ে ভাবলেন না। তার চিন্তা ভাবনা এখন ঘুরে গিয়েছে ভিকের পিএর এই জবটা নিয়ে। কিছুক্ষণ আগে যে কাজ করেছে আদৌ সে এই চাকরি পাবে কিনা কে জানে। তবু একরকম ইমন ভাইকে বলতে হবে যে লোকটা যেমনই হোক, আমি উল্টো পাল্টা কিছু না করলে তো ওই স্টেজের লোকটার মতো করে আমাকে মারবে না, তাই না? নিশ্চিত ওই লোকটা ভিকেকে খারাপ কিছু বলেছে, না হলে এমন করে কেউ কাউকে কেন মারতে যাবে? আনায়া নিজেকে এত কিছু বোঝানোর পরও কাজ হলো না, মনে মনে বলতে লাগলো, এখন এতই যখন ভিকের গুণগান গাইছিস তাহলে তখন কেন ওকে চর মারতে গিয়েছিলি? এখন আর নিজেকে এসব বুঝিয়ে লাভ নেই। তোর এই চাকরি যে হবে না তা নিশ্চিত। আনায়া দীর্ঘশ্বাস ফেলে নিজেকে বলল, আমার কি দোষ? তখন ওনাকে না আটকালে তো লোকটা মারাই যেত। মানুষের চিন্তা না করে এখন নিজের চিন্তা কর। দেখিস কালকে ওনার কাছে জবের জন্য চরটা যেন সুদে আসলে ফেরত না দিয়ে দেয়। যে চিন্তা ভাবনা শুনে নিজেই একবার চোখ গিলল। অমন ফোলা ফোলা জিম করা হাত দিয়ে যদি আমাকে একটা চর মারে তাহলে তো আমি পুরোই শেষ, একেবারে ওপরে চলে যাব। এই জীবনে আর রেহানকে বিয়ে করা হবে না আমার। পরক্ষণে আবার চোখ গিলল। হঠাৎ ভিকের রক্ত লাল হওয়া চোখগুলো কল্পনায় ভেসে উঠল। তখন খেয়াল ছিল না ঠিকই, কিন্তু এখন বুঝতে পারছি যে কি করছি। হালকা চাপদারি ওয়ালা ফর্সা মুখটা কি ভয়াবহ ভাবেই না লাল হয়েছিল, আর ওই আগুন চোখ দুটো দিয়ে তো পারলে আমায় কাচ্চা চিবিয়ে খেত। উফ, নিজের উপর প্রচন্ড বিরক্তি নিয়ে বলল, আনায়ের বাচ্চা কি কাজটাই না করছস। দুনিয়ার কেউ ওনারে থামাতে গেল না, তাহলে তুই কেন ঢং দেখাতে গিয়েছিলি? ইচ্ছে তো করছে নিজের গলেই 10-12টা চর বসিয়ে দিই। কিছুক্ষণ থাম মেরে থাকার পর বলল, যথেষ্ট হয়েছে, যা হওয়ার হয়ে গিয়েছে। এটা নিয়ে আর প্যানিক করার মানে নেই। আমি আর কখনো ভ্যাম্পায়ার আশেপাশে যাব না, তাহলেই হবে। এরপর নিজেকে আরেকটু বুঝিয়ে দীর্ঘ এক শ্বাস ফেলে মুচকি হেসে তার রুমে ঘুমাতে চলে গেল। এই মাত্র একটু ঘুমিয়েছে আর অমনি ফোন কল বাজতে হলো। এত রাতে আবার কে ফোন দিয়েছে? আনার ফোনের রিংটোন শুনে প্রচণ্ড বিরক্ত নিয়ে চোখ না খুলে মাথা আশেপাশে হাতিয়ে আন্দাজে ফোনটা রিসিভ করে কানে ধরে অস্পষ্ট ঘুমন্ত সুরে বলল, কে? এত রাতে কে ফোন দিয়েছে? ফোনের ওপাশ থেকে বিস্মিত সুরে কেউ একজন বলল, আনায়া, তুমি এখনো ঘুমিয়ে আছো? সরি, আমি মনে হয় একটু বেশি আগে ফোন দিয়ে ফেলেছি, তবে বিষয়টা আর্জেন্ট। আনায়া এখনো চোখ খোলেনি। রাতে ঘুমাতে ঘুমাতে তার সকাল 4টা বেজে গিয়েছে, অথচ সে ঘুম থেকে উঠে ভোর 4টায়। এমনিতেই রাতে ঘুমানোর কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ক্লান্ত শরীরটা বিছানা পেতে কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে। আনায়া ইমনের গলার আওয়াজ চিনতে পেরে বলল, আনায়া, জি ভাইয়া বলেন, সমস্যা নেই। তোমাকে সকাল 9টার মধ্যে ভিকের সাথে তার অফিসে দেখা করতে হবে, প্লিজ তাড়াতাড়ি একটু চলে এসো। ভুলে গিয়েছে যে রাতে সে নিজে বলেছিল আজ সে ভিকের সাথে দেখা করতে যাবে, সে এই জবটা করবে না। অথচ সেসব ভুলে গিয়ে ইমনকে বলল, ইমন, কিন্তু ভাইয়া সে তো অনেক দেরি আছে,
এত রাতে কেন ফোন দিয়েছেন? আবারও বিস্মিত হয়ে পড়ল। এ কি, তুমি কি আমার সাথে এখনো চোখ বুজে কথা বলছো? আনায়া, চোখ খুলো, এখন রাত না, বরং সকাল 8টা বাজে। ইমনের শেষের কথাগুলো জোরে জোরে বলায় আর সেগুলো আনার মস্তিষ্কে পৌঁছাতেই সে লাফিয়ে উঠল। আনার আশেপাশে তাকে দেখলো সূর্যের চমকপ্রদ কিরণ এসে তার জানলা ভেদ করে রুমে প্রবেশ করেছে। তবে আবারও একবার ফোনের দিকে সময়টা দেখে নিল। রাত 8টা 7 তার হুঁশ ফিরতে বিছানা থেকে লাফ দিয়ে নিচে নেমে অস্থিরভাবে রুমে পায়চারি করতে করতে বলল, এটা কি করে সম্ভব? আমি এতক্ষণ ঘুমিয়েছি। আল্লাহ, 8:30 থেকে তো ইরার স্কুল আছে, এদিকে বাবার খাবার জন্য রান্না করা। ও শিট, কি করছিস তুই আনায়া? আনায়ার ফোন হাতে থাকলেও ইমন আনায়ার সব কথাই শুনতে পেলেও তাই আনায়াকে বলল, আনায়া, আনায়া, আমার কথা শুনতে পাচ্ছ? জি জি ভাইয়া বলেন। শোনো, এত হাইপার হইও না, ধীরে সুস্থে তোমার কাজ শেষ করো। তবে 8টা 45-এর মধ্যে সব কাজ শেষ করে ফেলো। আমি 8টা 45-এ তোমাকে নিতে যাব। প্লিজ বোন, দেরি করো না। এই বলে ইমন ফোন কেটে দিল। আনার মাথায় আর কি ঢুকলো জানা নেই, তবে এখন তাকে তার সব কাজ করতে হবে। তারপর 8টা 45-এর আগে রেডি হতে হবে। আনায়া তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে দেখলো তার বাবা হুইল চেয়ারে বসা এবং তাকে ফরিদা খালায় খাইয়ে দিচ্ছে। ফরিদার সম্পর্কে আনায়াদের তেমন কিছু হয় না, অনেক আগে থেকে এ বাড়িতে কাজ করতো সে। সময়ের সাথে সাথে রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও তার সাথে এই পরিবারের এক গভীর সম্পর্ক তৈরি হয়েছে। এরপর আনায়ার ছোট্ট কয়েক বছর আগে আনায়াদের মায়ের চলে যাওয়া, এরপর তার বাবার এমন অসুস্থতা, সবকিছু মিলে এই বাড়ির লোকগুলোর, বিশেষ করে আনায়া আর ইনায়ার জন্যই তিনি তারেক শিকদারের দেখাশোনা করেন, যাতে বাবার দেখাশোনা করতে গিয়ে দুই বোনের পড়াশোনার জন্য ক্ষতি না হয়। তিনি প্রতিদিন সকাল করে এসে বিকেলের দিকে চলে যান। এরই মাঝে ইনার স্কুল থেকে ফেরার পর মহল্লার আরও কিছু বাড়িতে কাজ করে নেন। আনায়া ফরিদাকে দেখে বলল, খালা তুমি কখন এসেছো? রান্নাও করেছো দেখছি। ইরা ইরা কোথায় খালা? জি স্কুলে যাবে, খাওয়া দাওয়া শেষ কইরা এখন রেডি হইতে গেছে। তুমি এত অস্থির হইতেছ কেন? কোনখানে যাবা? খালা, এক জায়গায় যেতে হবে। কিন্তু তুমি আজ আগে এসেছো, অথচ আমাকে একবারও ডাক দাওনি। ইরাটাও ডাক দিল না। এই মাঝে স্কুল ড্রেস পরিধানরত, বড় বড় চুলে দুই বেশি করা, দুধে আলতা বর্ণের এক ধবধবে ফর্সা এক মেয়ে এসে আনায়াকে বলল, সরি আপু, আমি মানা করেছিলাম খালাকে। তুমি তো দেরি করে কখনো ওঠো না, আর রাতে কত দেরি করে ফিরেছো তাও তো জানি না, এই জন্য আর তোমাকে বিরক্ত করিনি। বাট তুমি টেনশন করো না, আমি আর খালা মিলে তোমার সব কাজ করে ফেলেছি। আনায়া বোনকে দেখে কাছে গিয়ে ওর কপালে একটা চুম্বন করতে ইনা চোখ মুখ কুচকে বলল, ইয়াক, তুমি মুখ না ধুয়ে আমাকে কিস করলে আপু? আনায়া বোনের কথা শুনে হেসে ফেলল আর ওর মাথার পেছনে হালকা করে চর বসিয়ে বলল, বেশি পাকা হয়ে গিয়েছিস তাই না? দেখতে হবে না বোনটা কার। আচ্ছা আপু, তোমরা থাকো, আমি চললাম, এমনিতেই আমার লেট হয়ে গিয়েছে। কথাগুলো শেষ হওয়ার আগেই দৌড়ে ইনা চলে গেল বাড়ির বাইরে সোজা। অল্প বয়সী মেয়ে, অথচ রূপ তার অতুলনীয়। আনার চেয়ে ইনায়া অনেকটা বেশি সুন্দর। তবে ইনার শুধু ধবধবে ফর্সা ত্বকের অধিকারী নয়, বরং পড়ালেখা তো প্রচণ্ড পরিমাণে তুখর মেয়েটা। সাথে খেলাধুলা, ঘোরাঘুরি, নিজ ও পরিবারের প্রতি, কাজের প্রতি দায়িত্বশীলতা, অত্যাধিক চঞ্চলতা, সবকিছুতে মেয়েটা সবার এগিয়ে। তবে তার কথার তেজও কিন্তু কম না। অল্প বয়স হলেও মাঝে মধ্যে অনেকটা বড়দের মতো কথাবার্তা বলতে দেখা যায় তাকে। বিশেষ করে আনায়া বাবা কিংবা তার পরিবারের সম্পর্কে কেউ কিছু বললে চুপ করে সহ্য করার মতো মেয়ে তো নয়। সাথে কোনো একদিন তর্ক করতে গিয়ে মাথা ফাটানোর রেকর্ডও আছে তার। স্কুলে পড়াশোনা হোক কিংবা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, সব কিছুতেই সে লিডার তো বটেই। সাথে মহল্লার তার সমবয়সী ছেলে মেয়েদের নিয়েও নিজের গ্যাং বানিয়ে ফেলেছে। এছাড়া অবশ্য উপায়ও নেই, মানুষ তাকে বাচ্চা হিসেবে ছাড় দিলেও আনায়াকে নিয়ে মানুষের বাজে কথার যেন শেষ নেই। ইনায়া চলে যেতে আনায়াও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কোনো মতে খাবার খাওয়া শেষ করে রেডি হতে ইমন এসে তার বাড়ির সামনে গাড়ি নিয়ে হাজির। আনায়া ড্রাইভিং সিটে পাশে বসে আনমনে কিছু ভেবে চলেছে। তার চিন্তা ভাবনার কারণ হলো সে আজ এই জবটার জন্য যেতে চাইছিল না, যেটা কিনা তার এখন মনে পড়ল। এখন কি করবে সেটাই বুঝে উঠতে পারছে না। একবার নিজেকে বুঝাচ্ছে, অথচ আবারও সে হাইপার হয়ে যাচ্ছে।
তার এমন অবস্থা নোটিশ করতেই পাশে বসে গাড়ি চালাতে থাকা ইমন বলল। কি হলো, টেনশন হচ্ছে? আনায়া ইমনের কথা শুনে তার দিকে উদাস মুখে তাকিয়ে বলল, আরে এত চিন্তা করে না, স্যার তোমাকে পছন্দ করলে আর কোনো টেনশন নেই। তবে কালকে যে কাজটা করেছো, আমি তো ভেবেছিলাম স্যার তোমাকে খুঁজে বের করে কি না কি করবে। আনায়া আগ্রহ নিয়ে বলল, মানে উনি কি এখনো জানে না যে কালকে ওনাকে চড়টা আমিই মেরেছিলাম? আমার মনে তো হয় না তিনি কিছু জানেন। জানলে হয়তো তুমি এখানে থাকতে না, বরং তোমার নামে কোনো কেস ঝুলিয়ে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করতো। আই থিঙ্ক তিনি এই বিষয় নিয়ে জানার কোনো চেষ্টা করেনি, নাহলে তোমাকে খুঁজে পাওয়াটা তার কাছে তেমন কোনো ব্যাপার না। ইমনের কথা শুনে আনায়ার গলা এমনিতে শুকিয়ে গেল। কয়েকবার চোখ গিলে চুপ করে বসে রইল। তো পাশ থেকে ইমন আবারও বলল, শোনো, আজকে স্যার তোমাকে পছন্দ করলে কাল থেকে আর আমি অফিসে যাচ্ছি না। তোমার সাথে আমার দেখা এই পর্যন্তই। তাই কিছু জিনিস আগেই বলে দিচ্ছি। স্যার যদি যখন যেটা বলবে তখন সেটাই করবে, কোনো এক্সট্রা কথা না বলে। বেশি কথা বলা স্যার কিন্তু পছন্দ করে না। আর ওনার ল্যাঙ্গুয়েজ কিন্তু অলওয়েজ তুই থাকে। তোমাকে যদি মাঝে মধ্যে তুই করে সম্বোধন করে তো বিষয়টা নর্মালভাবে নিও, ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। আনায়া কিছুটা অবাক হয়ে বলল, মানে বিষয়টি ঠিক বুঝতে পারলাম না। মানে হলো ভিকে বেশিরভাগ সময় তুই করেই সবাইকে সম্বোধন করে। এমনিতে অবশ্য তিনি খুব কম কথা বলেন, আর বেশিরভাগই ইংরেজিতে। বাংলায় যখন কাউকে সম্বোধন করতে হয় তখন তুই করেই বলে আর কি। আনায়া অবাক হয়ে বলল, ইমন মানে আপনাকেও? হেসে বলল, আমি আবার বাদ যাব কেন? মানে আপনাকেও? আচ্ছা, উনি কি বড়দের কেউ এইভাবে তুই করে সম্বোধন করে? মানে যদি কোনো কনসার্ট কিংবা অফিসে যদি কোনো সম্মানিত ব্যক্তি আসে তখন কি করে? ইংরেজিতেই কথা বলে, তবে সেটা খুব সীমিত। ক্লায়েন্ট কিংবা অন্য যে কেউ, তাদের সাথে কাজ সম্পর্কিত সব কথা পিএকেই করতে হয়। মানে আগে আমি করতাম, এখন থেকে তুমি করবে। বাট টেনশন করো না, বিষয়টা এতটাও কঠিন না। তোমার কমিউনিকেশন স্কিল যথেষ্ট ভালো। তবে আনায়া বলল, লোকটা হয়তো অনেক অসভ্য আর বেয়াদব, তার ফ্যামিলি ঠিক শিক্ষাটা দিতে পারেনি। এই কথা আমার সামনে বলছো ঠিক আছে, কিন্তু ভুলেও কিনিত স্যারের সামনে বলতে যেও না, তাহলে কিন্তু সর্বনাশ। আর আমার যতদূর ধারণা তার ফ্যামিলি বলতে কিছুই নেই, সে একাই থাকে। ইমনের কথা শুনে আনায়া কিছুক্ষণ ইমনের দিকে তাকিয়ে থাকার পর বলল, এজন্যই তো এত অসভ্য হয়েছে লোকটা। আনায়ার কথায় ইমন হেসে ফেলল। ভিকে সাধারণ সৌজন্য খুব একটা মেনে চলে না, কারোর সাথে ফ্রেন্ডলি কথাবার্তা বলতেও তাকে দেখা যায় না। রকস্টার হিসেবে তিনি ফিকশনের ভাষায় সেই 3 ডাইমেনশনাল ক্যারেক্টার। তার মাঝে রয়েছে অ্যাটিটিউড, উদ্দামতা, কপটতা, খ্যাপামি, প্রকাশ্যে ডার্ক ম্যাটার, আর সর্বশেষ সবকিছু থেকে আশ্চর্য এক বিচ্ছন্নতা। তবুও ভক্তরা তাকে অত্যধিক ভালোবাসে। সে যদি সাধারণ গানের সুরকেও ইচ্ছে করে বেসুরো করে তোলে, তবু সেটা প্রত্যেকের মন ছুঁয়ে যায়। আর কনসার্টে মানুষ বেশি একাত্ম হয়, বিষয়টা অনেকটাই মেমোরাইজিং হয়। আর তার ভালো খারাপ কিংবা খাটো সব বিষয়ে দর্শকের আনন্দ দেয়। তার হিডেন পার্সোনাল লাইফ নিয়েও মানুষের আগ্রহ শেষ নেই। কিছুদিন পরই তাকে নিয়ে মিডিয়া জগতের রিপোর্টাররা নানান উদ্ভট বানোয়াট সব নিউজ বানিয়ে তাদের চ্যানেলে চালিয়ে ব্যবসা করে। ভিকের নিউজ মানেই যেন তাদের ব্যবসা আরও রমরমা। তবে এইসব দিক দিয়ে ভিকে কখনো মাথা ঘামায় না। শেষ এসব ব্যাপারে একদম নির্বিকার। মিডিয়ার সামনে খুব একটা ইন্টারভিউ কেউ নিতে পারেনি তার। আর নিজ ইচ্ছাতে কোনো ইন্টারভিউ গেলেও তার ইচ্ছে হলে রিপোর্টারের প্রশ্নের উত্তর দেয়, আর না হলে নেই। ওদিকে রিপোর্টার যদি প্রশ্ন করতে করতে মরেও যায়, সে নির্বিকার চাহনি ছাড়া আর কিছুই দেবে না। অনেকটা তাদের অপমান বোধ করাতেই ভিকে হয়তো পছন্দ করে। তবে সে যে সবার থেকে আলাদা এটা কেউ অস্বীকার করতে পারবে না। সে বেপরোয়া, অ্যারোগেন্ট, ডেসপারেট, আবার কখনো সাইকো। ইমনের প্রত্যেকটা কথাই আনায়া খুব মন দিয়ে শুনল, তবে কিছুই বলল না।